আপনারা শুনলেন যে আপনাদের জেলার 25তম জেলা সম্মেলন, সেই জেলা সম্মেলনকে সামনে রেখে যে প্রকাশ্য সমাবেশ, এই সমাবেশে আমাদের যারা নেতৃত্ব আছেন সেখানে আলোচনা হবে আমাদের দেশের এবং রাজ্যের পরিস্থিতি এবং আমাদের গোটা এই জেলার যারা আমরা বসবাস করে আছি তাদের জীবন জীবিকা কি হবে। আমরা যেমন বাইরে প্রকাশ্য সমাবেশ এবং আমাদের ভিতরে যে প্রতিনিধিরা এসছেন তারা সম্মেলনের মধ্য দিয়ে যেমন আমাদের পার্টি কিভাবে শক্তিশালী হবে এবং এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের আগামী দিনে আমরা কিভাবে চলবো সেইগুলো আমাদের আলোচনা হবে। আমরা 2011 সালে আমাদের সরকার পরিবর্তন হয়েছে, তার আগে আমাদের বাম সরকার, তারপরে আগে আরো ছিল সরকার। সেই সময়টার পরিবেশ এবং এখনকার পরিবেশ এটা আমাদের বুঝতে হবে। আপনারা যারা এসছেন, আমরা আপনাদের কথা হচ্ছে যারা আসেননি তারা আমাদের নেতৃত্ব যা বলবেন সেইগুলো নিয়ে যেতে হবে, এলাকায় এলাকায় বলতে হবে। আমাদের এই দুজন দেশের এবং রাজ্যের সরকার মানুষের উপরে কি যন্ত্রণা নিয়ে এসছে সেটা আমাদের একটু ভাবতে হবে, অনুভব করতে হবে। আমরা সবাই জানি তারা আমাদের কি ভেবেছে, আমাদের রাজ্যের মানুষ দেশের মানুষকে কি ভাবছে সেটা আমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আগে বাড়াই যাব না। আমাদের তারা বলতে চাইছে এই যে ধর্মের নামে, জাতির নামে এই যে বিভাজন করে দিচ্ছে, যেমন ইংরেজরা তারা এসেছিল আমাদের দেশটাকে শোষণ এবং শাসন এবং ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। তৃণমূল হচ্ছে তাই, এই বিজেপি হচ্ছে তাই, তারা আমাদের মানুষের জন্য ভাবে নাই। সেই জন্য তো প্রতিদিন আমাদের মেয়েরা নির্যাতিত হচ্ছে, আমাদের শিক্ষিত বেকার ছেলেরা কাজের খুঁজের জন্য গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য? কেন সরকার আছে আমরা প্রশ্ন করবো না? যারা আমাদের মাইকের কথা শুনছে তারা সবাই, যারা বিজেপি এবং আমার তৃণমূল বন্ধুরা যারা আছেন তারা এখানে বড় বড় কথা বলছে যে তিলক কাটলে নাকি ভালো সাধু বাবা হয়ে যায়। আজকে দেখছেন
আমাদের মিটিং এ, যেমন কালকে আমরা ঝাড়গ্রামে আমাদের ঝাড়গ্রাম জেলা সম্মেলন হলো, সেখানে আমরা গেছিলাম। সেইখানে বলছে সমাবেশ করতে পাবে না, পারমিশন দিব না। আমরা বলছি হবে, কারণ বাপটা সম্পত্তি নয়, বাপের জমিদারি নয়। আমরা ট্যাক্স দিই, আমাদের রাস্তা জল জঙ্গল জমি আপনার আমার সবার। ওরা কোনো কিনে নিয়েছে আমাদেরকে? আমরা ভোট দিয়েছি, এলাকার মানুষ ভোট দিয়েছে, সেই জন্য ওরা দাদাগিরি করছে। আর একদিন যখন জনগণ তাদের তথনাগুলো সেই নারকল ছেপড়ায় ঘুষিয়ে দিবে, তখনও বুঝবে যে কত ধানে কত চাল। তখন তো বুঝা, এখন বুঝতে পারছে না। মানুষের ক্ষমতাবান হয়ে গেছে, বলছে আমাদের এই রকমই চলবে, আমাদের কেউ ধরতে পারবে না। মানুষ কারো বাপের নয়, জনগণ হচ্ছে সবার। জনগণেই নামাবে এবং কান ধরে তুলবে, তখনও বুঝবে। বড় বড় ওরা দেখাচ্ছে, ফুটানি দেখাচ্ছে। আমি তো পুরুলিয়ার মানে বাপের বাড়ি বাঁকুড়া, সে ভাষাগুলো একটু আলাদা হতে পারে, আমার কথাগুলো একটু খরখসে হতে পারে, কিন্তু আমি তো বুঝি যে মানুষের কি সমস্যা। আজকে কিসের জন্য আমার ছেলেগুলো বাইরে যাবে? আজকে ওদের দুটা মুখ, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে মুখোশ। এই যে সিঙ্গুরের কারখানা, এই যে আমাদের শালবনির কারখানা, ও তখন বলছে এরা যদি কারখানাটা করে দেয় তাহলে তো এদেরকে তাড়ানো যাবে না। সেই জন্য কি করতে হবে, গোটা দুনিয়ার যতগুলা যে বাম বিরোধী চক্রান্ত করে আমাদেরকে তাড়িয়েছে, এই যে আমার লাল ঝান্ডার যারা নেতৃত্ব দিত, তাদের কি অপরাধ? তারা কি অন্যায় করেছিল? তাহলে যদি অন্যায় করে থাকতো, তাহলে কোমরের দড়ি বেঁধে কেন জেলে ঢুকাচ্ছে না? তাদেরকে নিয়ে যাচ্ছে না কেন? তাদেরকে কেন ভিতরে ঢুকিয়েছে? তাদের জেলে কেন খাচ্ছে? সেই জন্য আমি সব জায়গায় বলি, আমরা গর্ব করি আমাদের বামপন্থী যারা নেতৃত্ব দিয়েছিল, তারা মাথা উঁচু করে আমরা চলি, আমাদের কেউ চোর বলবে না। সেই জন্য আমাদের গর্ব হয়, কাউকে তাদেরকে নিয়ে যেতে পারে না জেলের মধ্যে, আর ওদের জেলে আর বড় বড় কথা বলছে, লজ্জা লাগে না? যদি তৃণমূল এবং বিজেপি যারা আছে, তারা যদি আমাদের কথা শুনছে, দেখো যদি কথা উল্কু তাদের আজকে কি হচ্ছে এখানে আমাদের রাজ্যে? কারো নিরাপত্তা নাই। আমরা এলাকার মানুষ সবাই জানি, আমাদের গরিব মানুষের জমারে গরু ছাগল আমরা চাষ করি। এই যে ছাগলে যখন পালে যখন ঢুকে, তখন হুড়ার হাওয়া করে আসে, তখন ও বাঁচে নাই কোনটা ভেড়া কোনটা বুড়া কোনটা ভেড়ি, কাউকে বাঁচে নাই। তৃণমূলও তাই, তৃণমূলকে খুন করছে। আমরা কি দেখলাম? আমরা কোথায় বসবাস করে আছি আমাদের ভাবতে হবে না? তাদেরকে যতদিন থাকবে আমাদের নিরাপত্তা থাকবে না। আমাদের পরিবেশটা নষ্ট হয়ে গেছে, এই পরিবেশটাকে যদি ঠিকঠাক করতে হয়, তাহলে বামপন্থীরা পারবে, বামপন্থীরা আগামী পথ দেখাবে। আজকে আমাদের লোকসভাও নাই, বিধানসভায় নাই, সেই জন্য তারা যা মন তাই করছে, যেমন খুশি তেমন করছে। সেটা আমরা মানবো? আজকে আমরা ওদের কথাগুলো মানবো কেন? কিসের জন্য? আমাদের অধিকারটা থাকবে কি থাকবে না? আর বিজেপি বলছে আমরা সব করে দিচ্ছি, এই করেগা, তুমুক করেগা, তুসুক করেগা। ওরা এরকম বলতে চাইছে বিজেপি। আর আমাদের অনেকেই বলছে আগে বিজেপি ভালো, বিজেপিকে সমর্থন করব, সেটা ভাবনা চিন্তা হয়েছিল। সেই জন্য আপনারা যারা এসছেন, আপনারা আমাদের নেতৃত্ব কথা শুনে ফিরে যাবেন, এলাকা দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে। আমরা কোনো অন্যায় করি নাই, আমরা কোনো 2 নম্বরই করি নাই, টাকা লুট করি না, খাটের তলায় বাথরুমে কোথাও টাকা পাই না। আমাদের কিসের ভয়, কিসের লজ্জা? কেন আমরা ভয় করব তাদের কাছে? আমরা সেই জন্য আমাদের লড়াই করতে হবে। আজকে গোটা দুনিয়া আমাদেরকে একদম শোষণ করে, নির্যাতন করে ছেড়ে দিচ্ছে, সব জায়গায় চুরি করছে, সমস্ত জায়গায়। আমাদের পশ্চিমবাংলা পিছিয়ে গেছে। আর ওরা বলছে আমরা মানুষকে এই যে বিভিন্ন এই যে আমাদের লক্ষ্মী ভান্ডার, আমরা বলছি 100 বার 1000 বার আমরা নিব। আরো যারা পায় না তাদেরকে আমাদের কমরেডদের বলবো, পাড়ায় পাড়ায় এলাকায় খোঁজ নেবেন, যারা পায় নাই তাদের দিতে হবে। তাদের আমাদের টাকা, তারা কোনো কি বলবো মাটির কাজ করে নাই, পাহাড় ধসকায় নাই, কোনো ড্রেন পরিষ্কার করে নাই, কোনো রাস্তায় ঝাড় দেয় নাই, সেই টাকাগুলো জমিয়ে রেখেছে।
করেছে? কার সরকার? কে তৈরি করেছে? জনগণের সরকার। আমরা তো ভোট দিয়েছি, হয়তো আমরা সিপিএম আমরা বামপন্থীর ভোট নাও দিতে পারি, কিন্তু সরকার তো ভোটে আমাদের। আমরা তো বলবো আমাদের সরকার, ওরা বলছে আমাদের। আমাদের সবগুলো আমাদের অংশ আছে, অধিকার আছে। আর এই যে যারা আমাদের পারমিশন দিতে চাইছিল না, যেমন কালকে ঝাড়গ্রামে আমি কথা বলতে বলতে ছেড়ে গেলাম, ওরা বলছে আমরা দেব না। আমরা বলি কিসের জন্য? আমরা কাদের জন্য? আপনারা আমরা কোথা থেকে উড়ে এলো? বাইরে থেকে উড়ে এলো যে আমরা আমাদের দেবেন না? এখানকার মানুষ কিসের জন্য? তৃণমূলকে দেবেন, বিজেপিকে দেবেন, আমাদের দেবেন না? আমরা আদায় করব, আমরা সমাবেশ করব, যা পারবেন করবেন, দেখে নেবেন। আমরা ভয় করি না, আমরা ডরাই নাই কাউকে। আমরা অনেক দেখেছি, আরো দেখবো। হয়তো আমাদের কমরেডকে অনেককে খুন করেছেন, কিন্তু লাল ঝান্ডাটাকে শেষ করতে পারেনি। লাল ঝান্ডা এমনি এমনি লাল হয়নি, তার অনেক ইতিহাস আছে। আমরা কখনো কিছু হটবো না। সেই জন্য আপনারা যারা এসছেন, আমাদের নেতৃত্বর কথা শুনে ফিরে যাবেন। আগামী দিন আমাদের শক্ত মুক্ত করে আমাদের চলতে হবে, তাদেরকে পরাস্ত করতে হবে। আমাদেরকে নির্যাতন করছে, মেয়েদেরকে অসম্মান করছে, কেন করবে? কিসের জন্য? তার প্রতিবাদ আমাদের করতে হবে। সেই জন্য আপনারা নিশ্চয়ই কাজটা করবেন। ঘটেছে আমাদের পার্টির সাধারণ সম্পাদক, পলিট ব্যুরোর সদস্য কমরেড সীতারাম ইয়েচুরি, যার জায়গায় আমরা নগর করেছি। আর আমরা দুটো মঞ্চ করেছি, বুদ্ধদেব ভট্টাচার্য মঞ্চ এবং আমাদের জেলায় 5 জন মারা গেছেন, যারা এই সময়ে তাদের পার্টির প্রচন্ড অবদান ছিল। কক্ষ হিসাবে তাদের নাম দেখেছি বিদ্যুৎ গুচাই, স্বপন দাস এবং হরপ্রসাদ ত্রিপাঠী। ওরা সম্মেলন মঞ্চ। আর এই মঞ্চের নাম দেখেছি অভয়া মঞ্চ, সমাবেশ মঞ্চ। এই সমাবেশ মঞ্চে আমরা আহ্বান করেছিলাম আমাদের রাজ্যের সম্পাদক শ্রদ্ধেয় কমরেড মোহাম্মদ সেলিম দা। আমরা আহ্বান করেছিলাম আমাদের জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুজন চক্রবর্তী। আমরা আহ্বান করেছিলাম আমাদের জেলার দায়িত্বপ্রাপ্ত এবং রাজ্যের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মনাদি সাউ, অনেকে নাম জানেন, তিনি মন্ত্রীও ছিলেন, একসময় সভামন্ত্রী। আবার আরেকজনকে পরে লিখলাম, এই যে আমাদের যারা আদিবাসী কমরেড আছে, তারা বলল যে আমাদের একজন বক্তা আনতে হবে। সেলিমদাকে লিখলাম, অনুমোদন দিয়েছেন, আমাদের এসেছেন। দেবলীনা হেমব্রম একসময় প্রাক্তন মন্ত্রী ছিলেন, এখন কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য। এছাড়া রাজ্য কমিটির সদস্য একাধিক আছেন, আমাদের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আছেন, আমাদের অগ্রজ প্রতিম প্রশান্ত দা আছেন এবং আমাদের অভ্যর্থনা কমিটির সভাপতি ডক্টর সুশীল মাইতি আছেন। আর আপনারা যারা এসেছেন বা আসবেন, তাদেরকে আমার সংগ্রামী অভিনন্দন ও লালসা। এই সম্মেলনকে ঘিরে সিদ্ধান্ত হয়েছিল 4 মাস আগে। চারপুর পাঁশকুড়ায় বন্যা হয়েছে, একাধিক নদীর ভাঙন হয়েছে, ধান গেছে, ফুল গেছে, অতিবর্ষণে সবজি গেছে, মাছ গেছে, বাড়িঘর দল পড়েছে। আগে সিদ্ধান্ত হয়েছিল পাঁশকুড়ায় করব। এ ব্যাপারে আমাদের ইব্রাহিমের প্রচন্ড আগ্রহ ছিল, একবার পাঁশকুড়ায় সম্মেলন করতে হবে। পার্টির জন্মলগ্ন থেকে আনডিভাইডেড এবং ডিভাইড জেলায় সম্মেলন পাঁশকুড়ায় হয়নি। প্রথমে আমরা হ্যাঁ বললেও পরে একটু পিছিয়ে যাওয়ার মনোভাব তৈরি হয়। আমরা যারা পাঁশকুড়া ডিসিএম, আমার বাড়ি পাঁশকুড়া,
আমরা তখন একটু পিছিয়ে যাওয়ার মনোভাব তৈরি করি। ইব্রাহিম বলে, না, আমরা মাথা নত করবো না, আমরা এই সম্মেলন করব। এবারে সেই সম্মেলনকে ঘিরে 2 মাস ধরে কমরেডরা অসম্ভব পরিশ্রম করছে। বাড়ি বাড়ি যাওয়া, 10 টাকা 20 টাকা যে যা দিচ্ছে রসদ সংগ্রহ করেছে। আমাদের পার্টির প্রতি 3 বছর অন্তর পার্টি কংগ্রেস হয়, পার্টির মহাসম্মেলন। এবারে মাদুরাইতে হবে 2 থেকে 6 এপ্রিল। সেখানে আমাদের আন্তর্জাতিক দুনিয়ার ভিত্তি করে রাজ্যের পরিস্থিতি কি হবে, কি সিদ্ধান্ত হবে, ট্যাকটিক্যাল লাইন কি হবে, সেই রণকৌশল ছিল। তার আগে আমাদের রাজ্য সম্মেলন হবে আমাদের হুগলির ডানকুনিতে। সেখানে 22শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি। তার আগে জেলায় বিভিন্ন জায়গায় জেলা সম্মেলন হচ্ছে, আমরা এরিয়া সম্মেলন করে এসছি। আমাদের শাখা সম্মেলনে যা কোনোদিন দেখিনি, এবারে বেশ কিছু শাখা আছে যারা 90 থেকে 100% উপস্থিত করিয়েছে। এরিয়া সম্মেলনে অনেকেই আমরা দেখলাম যে 33টি এরিয়া কমিটি ভেঙে ছোট ছোট করে বিভক্ত করে 64 এরিয়া কমিটি করেছে। পার্টির সদস্য 8,383 এবং শাখা 714। এরিয়া কমিটি 64টা হয়েছে। সম্মেলনগুলি যেভাবে সংগঠিত হবে গুছিয়ে করা হয়েছে, আপনাদের সবাইকে পার্টির যে স্তরে থাকুন না কেন অভিনন্দন, ধন্যবাদ এবং লাল সালাম জানাচ্ছি। আমাদের অনেক বক্তা আছে, তাই আমি শেষ করব একটা দুটো কথা বলে যে আমাদের আজকেই সম্মেলন থেকে ডেলিগেট যারা নির্বাচিত হয়ে এসছেন সারা জেলার 64টা এরিয়া কমিটি, কেন্দ্রীয় শাখা এবং বিভিন্ন গণফ্রন্ট থেকে সেই ডেলিগেটরা যাবেন 413 জন আমাদের রবীন্দ্র নজরুল সদনে। এবং যে জানেন যে শ্যামল সেন বিচারপতি রাজ্যপাল ছিলেন যে সময়, সে সময় তিনি সেটা উদ্বোধন করেছিলেন। সূর্য মিশ্র প্রধান অতিথি ছিলেন, আমি তখন সভাধিপতি ছিলাম। এখন তাকে ভেঙে দেয়নি, যাই হোক ভাগ্য ভালো, রং করে আবার তৃণমূলের কিছু তো নাম লিখতে হবে না, সে একটা প্লেট বসিয়ে দিয়েছে, আপত্তি দিয়েছে, সেটাই আমাদের কাছে সৌভাগ্য। 3 দিন ধরে সম্মেলন হবে, সেখানে প্রতিনিধিরা আলোচনা করবেন। আলোচনা করে আমাদের আগামী 20শে এপ্রিল ক্ষেত মজুর, কৃষক সভা, শ্রমিক সংগঠন, গোষ্ঠী সংগঠন মিলে ব্রিগেড সমাবেশ করা হবে এবং ব্রিগেডে আমরা আমাদের জেলা থেকে অন্তত কমপক্ষে 30,000 মানুষ নিয়ে যাব। 3 দিন ধরে সম্মেলনে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, নতুন কমিটি গঠন হবে। শাখাগুলি আগামী দিনে লড়াই, আন্দোলন, সংগ্রাম, সংগঠনকে সংঘবদ্ধ করবেন। নেতৃত্বরা যেভাবে পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। আমরা আগামী দিনে 26 সালে এই জেলায় তৃণমূল বিজেপিকে হারিয়ে আমরা নির্ণায়ক শক্তি হতে পারবো। এই জায়গায় মনোভাবকে নিয়ে যেতে হবে। পারেন আপনারাই, পারেন আপনারাই, পারেন আপনারাই। ইনকলাব জিন্দাবাদ। এখানকার মানুষ, এই জেলার মানুষ
পাঁশকুড়ার মানুষ, জেলার মানুষ, তারা কম বোঝেন এটা মনে করার কোনো কারণ নেই। মাস্টার পণ্ডিতরাই সব বোঝে, আর গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, তারা কম বোঝেন এটা মনে করার কোনো কারণ নেই। অভিজ্ঞতা মানুষের সবচেয়ে বড় বন্ধু। আপনার নিজের জীবনের অভিজ্ঞতায় আপনি দেখতে পাচ্ছেন কি চলছে আমাদের দেশে, কি চলছে আমাদের রাজ্যে, সবাই টের পাচ্ছেন। আজকে কাগজ আপনারা করেছেন, সবচাইতে বড় চোটটা বিধানসভায় মুখ্যমন্ত্রীর সবচাইতে কাছের আসনে বসবার জন্য হাঁটি হাঁটি পায়ে পায়ে এগিয়ে আসছে জ্যোতিপ্রিয় মল্লিক। আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম চুরি দুর্নীতি করলে মানুষ তাকে ঘৃণা করে, আমরা তাকে সরিয়ে দিই। চোর হলে, দুর্নীতিগ্রস্ত হলে, দুষ্কৃতি হলে, কেমন হলে, মানুষের লুট করলে তৃণমূলে তার পোস্ট বড় হয়ে যায়। এটা আমাদের রাজ্যের মানুষের কাছে দুর্ভাগ্য। দেখতে পাচ্ছেন না নিজের এলাকায় কি চলছে? যারা সাধারণভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা না, তারা সবাই বড় বড় পোস্ট, তাই দিয়ে লড়াই, কে কখন কার চাইতে বড় উঠবে। গত এক মাসে মালদা জেলায় 7টা শুট আউট হলো, শুট আউট গুলি ইলাম চালিয়ে তৃণমূলের বড় নেতা গুলি খেয়ে মরে গেল। তৃণমূলের বড় নেতা অভিযুক্ত। তৃণমূলের এলাকার নেতা গুলি খেয়ে মরে গেল। তৃণমূলের এলাকার নেতা অভিযুক্ত। মুখ্যমন্ত্রী বলে দিলেন ডিএমএসপি। তারপর যাবার পর সেই বাড়ির যিনি মারা গেছেন তার স্ত্রী, তিনিও তৃণমূলের নেত্রী, কাউন্সিলর, তিনি বললেন বড় বড় নেতা যারা আপনার বাদিকে ডান দিকে ঘুরে বেড়াচ্ছে তারা এই খুনের জন্য অপরাধী, আপনি তাদের পারলে গ্রেপ্তার করুন। আমি বলছি এই জীবনে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করতে পারবেন না, অপরাধীদের সঙ্গে নিয়েই আমাদের মুখ্যমন্ত্রী চলেন। জানেন না এখানকার মানুষ কি করলো গত কয়েকটা বছরে? কোথায় আমাদের জীবনের হাল দাঁড়িয়েছে? সাধারণ মানুষ, সাধারণ মানুষ একটা সময় পেটের ভাত ছিল না, যখন বামফ্রন্ট ছিল না, গ্রামের স্কুল কলেজ লেখাপড়া দুর্বল ছিল, গ্রামের মানুষ রাখালি করতো, বাঙালি করতো, লোকের বাড়িতে খাটতে হতো, লেখাপড়ার সুযোগ ছিল না, গ্রামের রাস্তাঘাট গদ কাদা, যাতায়াতের ব্যবস্থা প্রায় ছিল না, আর বিদ্যুৎ দুরস্ত। পশ্চিমবাংলায় বামফ্রন্টের সরকার শহরের দিকে তাকিয়ে চলেনি। পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার গ্রামের দিকে তাকিয়েছে, কৃষকের দিকে তাকিয়েছে, শ্রমিকের দিকে তাকিয়েছে, যুবক কম বয়সের ছেলে মেয়েদের দিকে তাকিয়ে পথ চলেছে। গ্রামে গ্রামে দুবেলা পেটের ভাত, পানীয় জল, গ্রামের রাস্তাঘাট, স্কুল কলেজ, যে কোনো গ্রামের বিদ্যুৎ মানে আপনি চোখ বন্ধ করে বলতে পারেন যখন জ্যোতি বোস মুখ্যমন্ত্রী, যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তার আগে আপনার গ্রামে বিদ্যুতের লাইন ছিল না। মানুষ করতে হবে, আমাদের পরের প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে, তাদের দিকে তাকাতে হবে। ওরা যাতে বড় হতে পারে, ওরা যাতে ভালো হতে পারে, ওরা যাতে কাজের সুযোগ পায়, ওরা যাতে লাঠি জাটা খেতে না হয়। বাবা মত এটাই চান, জীবনের সর্বস্ব দিয়ে ছেলে মেয়েকে বড় করতে চান। আর এখন আমরা কি দেখছি? চাষের জমি রেকর্ড বদল হয়ে যাচ্ছে, পর্চা চেঞ্জ। বিএলআরও অফিসে বসে টাকার খেলা হচ্ছে। আপনার জমি আপনি জানেন, সবাই জানে, জমির নাম বদল, জমির মালিক বদলে গেল, আপনি জমিচ্যুত হয়ে গেলেন। কে জানে না? গ্রামের মানুষ গরিব, চাষবাস করছে কষ্ট মষ্ট করে, ফসলের দাম নেই, অথচ বাজারে জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে উঠছে, লাফিয়ে লাফিয়ে উঠছে। চাষি দাম পাচ্ছে না, আপনি কিনবেন, আপনি 5 গুণ 7 গুণ দাম দিয়ে আপনাকে কিনতে হচ্ছে। কেন? কে জন্য দায়ী? আপনার ছেলে মেয়েকে কষ্ট মষ্ট করে লেখাপড়া করিয়েছে, চোখ বন্ধ করে আগে বলতে পারতেন যখন বামফ্রন্ট ছিল, যেমন করে বছরে একবার দুর্গাপুজো হয়,
তেমন করে বছরে একবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো, ছেলেমেয়েরা মাস্টারি চাকরি পেত। বছরে যেমন একবার করে ঈদ হয়, বছরে একবার করে টেটের পরীক্ষা হতো, আমার গ্রামের ছেলেমেয়েরা কাজ পেত। বন্ধ। পরীক্ষা দিলে পাস করবেন না, পাস করলে রেজাল্ট পাবেন না, রেজাল্ট পেলে ইন্টারভিউতে ডাক পাবেন না। যদি ইন্টারভিউতে ডাক পান, টাকা থলি দিয়ে যেতে হবে, টাকা থলি দিয়ে যেতে হবে। সর্বস্ব চলে যাচ্ছে আমাদের গ্রামের। সংসার চালাতে গিয়ে গ্রামের মানুষের ধার বাড়ছে, সংসার চালাতে গিয়ে গ্রামের মানুষ তার সম্পত্তি বিক্রি করতে হচ্ছে। কেন এই অবস্থা? গোটা রাজ্যে কাজের সুযোগ নেই, কলকারখানা বন্ধ। মুখ্যমন্ত্রী অনেক কিছু করছেন, এইটা উদ্বোধন করছেন, ওইটা উদ্বোধন করছেন, সেইটা উদ্বোধন করছেন। বাড়ি থেকে ছেলে মেয়েকে জিজ্ঞাসা করুন না, বাবু তোরা তো সমস্ত গুগল টুগুল কি সব কি বলিস? একদিকে মুখ্যমন্ত্রীর কত ছবি আছে, লাখে লাখে ছবি। মুখ্যমন্ত্রী হাসছেন, মুখ্যমন্ত্রী নাচছেন, মুখ্যমন্ত্রী গাইছেন, মুখ্যমন্ত্রী লাখে লাখে ছবি। উদ্বোধন সব পাবেন। মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করছেন, দুর্গা পুজোর, কালী পুজোর, লক্ষ্মী পুজোর, যমরাজের পুজোর, সব। সুলভ শৌচালয়, বাথরুম মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন। হ্যাঁ রে খোকা, একটা ছবি ঘর করতে পারবি? মাঝে মুখ্যমন্ত্রী, ডাইনে শিল্পমন্ত্রী, ভাই অর্থমন্ত্রী 10-12 বছরে তো প্রচুর উদ্বোধন করলো। একটা কারখানার উদ্বোধন করেছে, ছেলে মেয়েরা কাজ পাবে। একটা ছবি আপনি পাবেন না। মুখ্যমন্ত্রী নাচের ছবি পাবেন। পশ্চিমবাংলা চলছে, ফাজলামো হচ্ছে সব। মেদিনীপুরে প্রসূতি মারা গেল, মা সরকারি হাসপাতালে স্যালাইন। ছেলেমেয়েরা আপত্তি করলো, আমাদের যুবক ছাত্র, তারা পুলিশ লাঠি চালিয়ে দিল, গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। তুমি দুর্নীতি করবে, নিষিদ্ধ স্যালাইন দেবে, আমার গ্রামের মা গরিব মানুষে মারা যাবে, শাস্তি ব্যবস্থা হবে না, প্রতিবাদ করলে পুলিশের লাঠি। খোঁজ করুন। সেই স্যালাইন কোম্পানিকে বাদ দিয়ে আরেকটা স্যালাইন কোম্পানিকে যখন দায়িত্ব দিয়েছে, আবার নিষিদ্ধ, তার মধ্যে ছত্রাক ফাঙ্গাস পাওয়া যাচ্ছে। কে করবে এসব? কে করবে? গোটা এই যে ওষুধের যে টেস্ট করা হয়, টেস্টের ডিপার্টমেন্টে গত 11 বছর ধরে কোনো অফিসার নেই। আমি জেনে বুঝে বলছি, একজন অফিসার নেই। 47 জন লোক পোস্ট আছে, যারা টেস্ট করবে, মাত্র 6টা লোক আছে। সরকার চলছে নাকি আমাদের স্বাস্থ্যকে ধ্বংস করা হচ্ছে, শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে, স্বাস্থ্যকে ধ্বংস করা হচ্ছে, 100 দিনের কাজের টাকায় লুট হচ্ছে, রাতকে ধ্বংস করা হচ্ছে। কেন? 100 দিনের কাজ 3 বছর ধরে গ্রামের মানুষ টাকা পাচ্ছে না। এ বলছে ও দিচ্ছে না, ও বলছে আমি টাকা দিয়েছি, হিসেব দিচ্ছে না। শুনে রাখুন, 100 দিনের কাজের আইন ভারতবর্ষে ছিল না। তখন ইউপি আগের সরকার, বিজেপি তার বিরুদ্ধে, তৃণমূল তার বিরুদ্ধে, ওরা এগিয়ে, বিজেপি আর তৃণমূল একসাথে। বিজেপিকে হারাতে হবে, আমরা সরকারকে সমর্থন দেব। কংগ্রেসের নেতারা এসে জ্যোতি বোসকে বললেন দিল্লিতে যে আমরা সরকার করবো, আপনারা আমাদের সমর্থন দিন, আমরা আপনাদের 7-8টা মন্ত্রী দেবো। মন্ত্রী, দিল্লির মন্ত্রী, পেল্লাই ক্ষমতা। আমরা বললাম আমাদের 61 জন এমপি আছে, বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে, তৃণমূলকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে, বিজেপি তৃণমূলকে হারাতে হবে। দেশকে বাঁচাতে গেলে বিজেপি তৃণমূলকে দায়িত্ব দেওয়া যাবে না। আমরা দিল্লিতে ইউপিএ এক সরকারকে সমর্থন করব, কিন্তু মন্ত্রিত্বের বিনিময়ে না। মন্ত্রিত্ব খুবই গুরুত্বপূর্ণ, নিয়ে কোনো সন্দেহ নেই। তার চাইতে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ গ্রামের গরিব মানুষ, তার কাজ। 100 দিনের কাজের আইন চাই। তবে গিয়ে 100 দিনের কাজের আইন হলো। ছিল না বিজেপি, ছিল না তৃণমূল, আর এখন দুপক্ষ মিলে লুট করে বেড়াচ্ছে, গ্রামের মানুষের সম্পদ জব্দ করে দিচ্ছে। কেন? কেন? কে লড়বে তার বিরুদ্ধে? 2 জন নেতা, 3 জন কমিটি মেম্বার, 5 জন পার্টি মেম্বার, এলসিএফ না। তাদের তো থাকতে হবেই, তাদের থাকতে হবেই।
পার্টি করছি আমরা দায় নেবার জন্য, মানুষের দায়। গরিব মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, সর্বস্বার্থ হবে না গরিব মানুষ, তাকে রক্ষা করতে হবে। আমাদের দায়িত্ব সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করা, আর গোটা গরিব মানুষ রুখে দাঁড়াতে হবে। আমার কাজ, আমার মান, আমার জমির অধিকার, আমার 100 দিনের টাকা, আমার গ্রামকে রক্ষা করতে হবে, আমার ছেলে মেয়ে তার ভবিষ্যৎকে রক্ষা করতে হবে। হবে না তৃণমূল খারাপ, তাহলে বিজেপি সর্বনাশ। এই জেলার লোক জানেন না, এই গোটা জেলাটাকে যারা জ্বালিয়েছে তৃণমূল, যা আপনি দেখতে পাচ্ছেন। মৎস্যজীবীদের গ্রাম হলদিয়া গোটা পশ্চিমবাংলা শুধু না, গোটা ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে গড়ে উঠল। হাজার হাজার লাখ লাখ লোক কাজ করেছে। কেমিক্যাল হাব হবে, অটো হাব হবে, আটকে দিল, করতে দিল না। না, পশ্চিমবাংলা কাজ করতে দেওয়া হবে না, ধ্বংস করব। বাংলাকে ধ্বংস করার এই প্রকল্প যারা নিয়েছে তারা এখন রাজ্যের সরকার চালাচ্ছে, কি কখনো মেনে নেওয়া যায়? আমাদের পরের প্রজন্ম তার দিকে আমরা তাকাবো না? ওরা লেখাপড়া করবে, ওরা কাজকর্ম করবে, ওরা সংসারের মুখ উজ্জ্বল করবে, ওরা চারপাশের মানুষ তাকে ঐক্যবদ্ধ করবে। এটাই তো আমাদের কাজ, এটাই তো আমাদের লক্ষ্য। তার বাইরে অন্য কি হবে? না, কিছু করতে দেবো না। তৃণমূলের হয়ে সেই প্রকল্পের মাথায় ছিলেন অধিকারীরা। রাজ্যের তৃণমূলের 1 নম্বর নেতার নাম তৈরি হয় মমতা ব্যানার্জি, 2 নম্বর নেতার নাম শুভেন্দু অধিকারী। দুয়ে মিলিয়ে সর্বনাশ করছে দুজনেই তৃণমূল। তার মধ্যে এখন একজন তৃণমূল, এখন একজন বিজেপি। একজন তৃণমূলের থেকে বিজেপিকে সাহায্য করছে মমতা ব্যানার্জি, আর একজন বিজেপিতে থেকে তৃণমূলকে সাহায্য করছে শুভেন্দু অধিকারী। কাজটা এক, গরিব মানুষের বিরুদ্ধে আক্রমণ করা, গরিব মানুষের বিরুদ্ধে লুট করা। তৃণমূলের নামে করলেও চলবে, বিজেপির নামে করলেও চলবে। সকালে তৃণমূল, বিকেলে বিজেপি। দেখতে পাচ্ছেন না গোটা ভারতবর্ষ, যেমন পশ্চিমবাংলা তেমন গোটা ভারতবর্ষ। যেমন পশ্চিমবাংলাতে সরকার তথ্য গোপন করে, ডেঙ্গিতে কত লোক মারা গেল হিসেব ভুল, স্কুলে কত ছেলে মেয়ে পাস করলো হিসেব ভুল, চাকরিতে কত নিয়োগ হবে হিসেব ভুল, তথ্য গোপন। দিল্লি তাই। তাহলে বুঝতে পারছেন না? 6 জন, প্রথম বলেছিল 2, তারপর হলো 3, 6 জন। আপাতত পশ্চিমবাংলার মানুষ তার ডেড বডি ফিরছে। কুম্ভমেলা পোস্টমর্টেম করেনি, ডেথ সার্টিফিকেট দেয়নি, সর্বনেশে কাণ্ড করছে। আমি বলছি, প্রথমে বলেছিল মৃত্যুর কোনো খবর নেই, তারপর বললো 10, তারপর বললো 15, তারপরে এখন উঠেছে 30। লিখে রাখুন, অন্তত 100 জনের বেশি, কত আমরা কেউ জানি না, 100 চাইতে অনেক বেশি মানুষ মারা গেছেন। কেন? সরকার বলেছে 40 কোটি মানুষ আসবে, মুখ উজ্জ্বল হবে, ভোটের লাভ হবে, ব্যবসার লাভ হবে। 40 কোটি মানুষ কোন একটা জায়গায় হাজির হতে পারে? সারা পাঁশকুড়া ব্লক মিউনিসিপ্যালিটি মোট লোক 4 লক্ষ। এক জায়গায় আসতে পারবে? এমন কোন বড় জায়গা আছে? এরকম 100 হলে 4 কোটি, ওরকম 10 হলে 440 কোটি। ভারতবর্ষের মোট লোকের যা সংখ্যা, 3 জনে 1 জন, প্রতি 3 জনে 1 জন কুম্ভমেলায় গেছে। 4 থেকে কি বুঝছেন? মিথ্যে বলেছে। 40 কোটি বলেছে, 4 কোটির মতন ব্যবস্থা নেই, অপ্রতুলতা, অপর্যাপ্ত ব্যবস্থাপনা নেই। সেই কারণে মানুষগুলোর মৃত্যু হলো। ক্রিমিনাল অ্যাক্ট। মোদী সরকার চুপ করে আছে। যোগীর বিরুদ্ধে মার্ডার কেস নিয়ে আসা জরুরি। মুখ্যমন্ত্রীকে বলবো, বাজার গরম না করে পারলে আমাদের মানুষগুলোর মৃত্যুর দায়। দিল্লিতে যারা বসে আছে, রাজ্যে যারা বসে আছে, চোরটা চিটিং বাজের দল মানুষকে লুট করছে, মানুষের সর্বনাশ করছে, আমাদের রুখতে হবে। আমি কথা বাড়াবো না, ঐক্য চাই। স্বাধীনতার স্বপ্ন ছিল ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। আমাদের চাইতে পিছিয়ে থাকা চীন আমাদের চাইতে কত এগিয়ে গেল।
আর এগিয়ে থাকা ভারত আমরা তার তুলনায় কত নেমে গেলাম। কেন কেন? ছেলে মেয়েদের দিকে তাকান, পাড়া প্রতিবেশীদের দিকে তাকান, কৃষক মজুর ঐক্যবদ্ধ হবে, ওরা আমাদেরকে প্রজা করে রাখতে চায়। মানুষ যেন প্রজা, চোখ 500 টাকা দিয়েছেন, মানুষ কারোর প্রজা না, মানুষ কারোর কেনা গোলাম না, মানুষ নাগরিক, তার অধিকার, আমার হক আমাকে আদায় করতে হবে। সেই লড়াই, আর সেই লড়াইতে সবচাইতে বড় শক্তি পার্টি হিসেবে সিপিআইএম অনেক চেষ্টা করেছিল। মমতা এবং শুভেন্দু অধিকারী এসে বলে দিয়েছিল সারা মেদিনীপুরে কোথাও একটাও লাল ঝান্ডা যেন খুঁজে পাওয়া না যায়। আজকে সে দেখো পাঁশকুড়ার চারপাশ লালের লাল, লাল ঝান্ডার পর লাল ঝান্ডা। লাল ঝান্ডা মানে একটা পতাকা না, মানুষের সংগ্রাম, মানুষের দাবি, মানুষের আবেগ, মানুষের লড়াই। এই লাল ঝান্ডাকে সামনে রেখেই ভবিষ্যৎ আমাদের ছিনিয়ে আনতে হবে। এই মনোভাবে সবাই সঙ্গে থাকবেন, দায়িত্ব নেবেন। হয়েছে। আমি প্রথমে রাজ্য কমিটির তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলার আমাদের সিপিআইএম এর এই 25তম সম্মেলন, তাকে অভিনন্দন জানাচ্ছি। সম্মেলন উপলক্ষে এখানে যারা আপনারা এসছেন, এটা জেনেই এসছেন যে নির্বাচিত প্রতিনিধিরা রবীন্দ্র নজরুল ভবনে আগামী 3 দিন, আজ থেকে 3 দিন আলোচনা করবেন, সিদ্ধান্ত নেবেন। কিন্তু এরা যে প্রতিনিধি যাদের আপনারা, তারা এসছেন এই সমাবেশকে সফল করে তোলার জন্য, তার জন্য আপনাদের সবাইকে আমি লাল সালাম জানাচ্ছি। হিন্দি কবি শমশের বাহাদুর সিং এর একটা কবিতা ছিল ছোট, এই লাল সালাম নিয়ে। অনেকে বলে তো লাল সালাম কেন করে, ও বিজেপি বলে, তৃণমূল বলে, তোমরা লাল সালাম কেন করো? তো হিন্দি 2 লাইনের কবিতা হচ্ছে, শের হচ্ছে, ये सलामी तो है दोस्तों के लिए, ये सलामी तो है दोस्तों के लिए, मगर मुठ्ठियां तंती है दुश्मनों के लिए। এটা সেলামিটা হচ্ছে বন্ধুদের জন্য, কিন্তু এই যে মুষ্টিবদ্ধ হাত, এটা হচ্ছে শত্রুর জন্য। এখন সুজন বলছিল না, এই লাল ঝান্ডাকে শেষ করে দেবে বলেছিল। কেন করতে বলেছিল? আজকের কাগজে দেখবেন সবংয়ে পাশে মন্ত্রী এলাকা কংগ্রেস ছিল, মমতা বললেন এই মার্ডার কেসের আসামি তৃণমূলে ঢুকে গেল, এখন মন্ত্রী হয়ে গেল, মাঝে এমপি হয়েছিল। আর তার এলাকায় এখানে গীতা হাসদা এখানে বসে আছে, 3 ফসলি জমি কৃষকের, সেখানে দখল করে নিয়ে জবরদখল করে ভেড়ি করছিল। মা বোনেরা, কৃষক সন্তান গত কয়েক বছর ধরে গুন্ডা, বদমাইশ, বোমা, বন্দুক, পিস্তলের বিরুদ্ধে লড়েছে। আর হাইকোর্টে গিয়ে বামপন্থী আইনজীবীরা আইনের পথে লড়েছেন। 2 জায়গাতেই লাল ঝান্ডা। আর কালকে হাইকোর্ট এই তৃণমূলের সরকারের গালে একটা চড় মেরে বলেছে ওই কৃষকদের জমি ফেরত দিতে হবে, চাষযোগ্য করতে হবে, আর তার সব খরচ ওই বিএলআরও ডিএলআরও কে দিতে হবে। তাহলে বুঝতে পারছেন, যারা জমি হাঙর, জমি দখল করতে চাইছে, তারা তো চাইবে না যে লাল ঝান্ডা থাকুক। আপনাদের ভগবানপুরে, আপনাদের এই জেলায়ও এই জমি হাঙররা জমি দখল করার চেষ্টা করেছে। রাত বিরেতে মানুষ কাটতে হয়েছেন, লাল ঝান্ডা শক্তি দিয়ে সেটা আটকানোর চেষ্টা করা হচ্ছে, সেটাও মোকদ্দমা চলছে। এবং সেখানেও কালকের সবংয়ের রায়ের পরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরেও রায় হবে, এই তৃণমূলকে ঝাঁটা মেরে তাড়িয়ে জমি কৃষককে ফেরত দিতে হবে। লুটেরা রাজত্ব হয়েছে। তৃণমূল এখানে জঙ্গলের জমি গাছ কেটে নাশ করে দিচ্ছে, বাঁধের জমি, ক্ষেতের জমি দখল করছে, শহরের জমি, পুরসভা পঞ্চায়েতের জমি দখল করছে, লুট। বিজেপি পেছিয়ে আছে? বিজেপি ঝর্ণা, পাহাড়, নদী, সমুদ্রের উপকূল সব দখল করে বেঁচে দিচ্ছে। এদের হাতে ট্রাম বন্ধ করে দিয়েছে, সরকারি বাস বন্ধ হয়ে যাচ্ছে, ওরা ওদিকে রেল, হাওয়াই জাহাজ, বিমানবন্দর সব বেচে লাট করে দিচ্ছে।
একদিকে লুট করছে, দুর্নীতি হচ্ছে, কাটমানি, কমিশন, ঘুষখোরি, দুই সরকার। আর এই জন্যই যারা তৃণমূলে চুরি করেছিল, যে বড় চোর হলো বিজেপির কাছে চলে গেল, যে বিজেপিতে আর বেশি চুরি করতে পারছে না, আবার একটু ছোট চলতে হবে, আবার তৃণমূলে এসে ঢুকে পড়ছে। প্রতিদিন এটা চলছে। আর এই বিজেপি তৃণমূল একসঙ্গে মিলে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। সেই জন্য আমরা এই সম্মেলন করছি। মাদুরাইতে আমাদের পার্টির সর্বভারতীয় সম্মেলন হবে ঈদের পর দিন, তার আগে 1 মাস রমজান। আমাদের রাজ্য সম্মেলন ফেব্রুয়ারি মাসে আমরা শেষ করব, 22 থেকে 25 ডানকুনিতে। আর তার আগে এখানে জেলা সম্মেলন। এর আগে নিরঞ্জনের কাছে শুনলেন আপনারা, এরিয়া শাখা থেকে এরিয়া কনফারেন্স করে তবে এসছে ডেলিগেটরা। আমাদের পার্টিতে কোন নাগপুর থেকে, কোন কালীঘাট থেকে নেতা তৈরি হয় না, নিচে থেকে সম্মেলন করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। এইটাই হচ্ছে আমাদের আভ্যন্তরীণ গণতন্ত্র। এদেশের গণতন্ত্র, এ রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ যদি রক্ষা করতে হয়, পুনরুদ্ধার করতে হয়, সেটা বিজেপি পারবে না। কারণ তার নিজের দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই। বিজেপির কে নেতা হবে, কে নেত্রী হবে, এই এত বড় তিলক লাগিয়ে আর এত জয় শ্রীরাম করে, এত গেরুয়া পেট্টি লাগিয়েও কোনো পার পাবে না। মুসলমান বিদ্বেষ ছড়িয়ে, বাংলাদেশ বিদ্বেষ ছড়িয়েও পার পাবে না। নাগপুর যাকে বলবে বিজেপির নেতা সেই হবে, আরএসএস যাকে বলবে, মোহনবাগান যাকে বলবে বিজেপির নেতা সেই হবে। আর তৃণমূলের এই ছিচকে চৌড়া পর্যন্ত কেউ অঞ্চল, কেউ ব্লক, কেউ জেলা, একেবারে গাড়ির সামনে পেছনে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে তৃণমূলের অমুক সভাপতি তমুক সভাপতি বলে ঘুরে বেড়ায়। কিন্তু ওদেরও নেতার নেতৃত্বগিরি কতক্ষণ? কালীঘাটের মমতা। যেদিন মমতা বলবে তুমি নেই, তখন তার আর কোনো ক্ষমতা নেই। এই যে ভাইপো অভিষেক, বাপরে বাপ কি নাচন কোদন করছিল। এঘাট ওঘাট করে যত লুটের টাকা, কাটমানি, গরু পাচার, শিক্ষক নিয়োগের দুর্নীতি, সোনার বিস্কুটের দুর্নীতি, কয়লা পাচার, সব টাকা এঘাট ওঘাট করে কালীঘাটে গিয়ে জমা হতো। আমরা প্রকাশ্যে বললাম সেই টাকা আমাদের রাজ্যের টাকা, বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেই টাকা পাচার করেছে এই অভিষেক ব্যানার্জি। প্রকাশ্যে বলছি, বারবার বলছি। প্রথম যখন বলেছিল মানহানি মামলা করব, 400 পাতার এত দস্তাবেজ পাঠিয়েছিল তার উকিল। আমি বললাম যার মান নেই তার আবার হানি কি করে হবে? মান থাকলে তো মানহানি হবে। আজ পর্যন্ত মামলা করেনি। ইডি সিবিআই সব জানে। কিন্তু যারা মনে করেছিল বিজেপি এসে তৃণমূলকে টাইট দেবে, তৃণমূলের এত দুর্নীতি, ধর্ষণ, খুন, চুরি, রাজধানী, তাহলে বলেছিল বিজেপি আসুক। সেলিম ভাই, আপনারা তো দুর্বল হয়ে গেছেন, তাহলে একটু তাগদওয়ালা চাই, 56 ইঞ্চি চাই। বুঝতে পারছেন 56 ইঞ্চি কাকে বলে? তাহলে 2014 থেকে 2025 11 বছর হয়ে গেল, 56 এলো। কিন্তু নবান্নর কিছু হলো? চুরি তো বাড়লো, জোর চুরি তো বাড়লো, লুট তো বাড়লো, নারীদের প্রতি অত্যাচার তো বাড়লো। এই আরজি করে কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। গোটা রাজ্যের মানুষ, 2 কোটি মানুষ 14ই আগস্ট রাত জাগলেন। তার মধ্যে 1 কোটির বেশি মহিলা বলল নারীর সম্মান চাই, নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো। মমতা ব্যানার্জির মাথা ব্যথা হয়ে গেল। পুলিশ কমিশনারকে দিয়ে, স্বাস্থ্য দপ্তরকে দিয়ে সব প্রমাণ ধামাচাপা করলেন। আর অন্যদিকে বললেন আমি সিবিআই কে দিতে রাজি আছি। হাইকোর্ট সিবিআই কে দিল। আমরা সেদিনই বলেছিলাম 10ই আগস্ট কোন সিবিআই না। এই বাংলার যত অন্যায় অত্যাচার হচ্ছে, যত খুন রাহাজানি হচ্ছে, যত দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, কোন নবান্ন, কোন 56, কোন ইডি সিবিআই, বাংলার পুলিশ, দিল্লির পুলিশ, ইউপির পুলিশ, সিবিআই পুলিশ কিচ্ছু করতে পারবে না। এই বাংলার ভবিষ্যৎ ঠিক করতে হবে। এই বাংলার মানুষকে, এখানকার শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর, মহিলা পুরুষ নির্বিশেষে, হিন্দু মুসলমান আদিবাসী তপশিলি নির্বিশেষে সবাই যদি এক কাট্টা হয়। আরজি করের আন্দোলন সবাই এক কাট্টা হলো। ওরা ভয় পেয়ে গেল। সিবিআই হলো কি হলো?
মোদি বললেন না খাতা না বহি, যে মমতা কাহে সো সহি। সুতরাং খাতা বইয়ের কোনো দরকার নেই, কোনো প্রমাণের দরকার নেই, কোনো তদন্তের দরকার নেই, কোনো ফরেন্সিক তদন্তের দরকার নেই। আর মমতা ব্যানার্জি পুলিশ রাতারাতি ওই মেয়েটাকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিল। বাবা মাকে বললো টাকা দেবো, ধামাচাপা দাও একটা সঞ্জয়ের জন্য। আর পিসি ভাইপো মিলে বলছে, আর কোনো কোনো খবরের কাগজ বলছে ওইটাকে বেটাকে ফাঁসি দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। আমার একটা পুরনো গল্প মনে পড়ছে, যদি ন্যায়ের শাসন না থাকে তাহলে কি হয়। একজন সাধু বাবা নিজের শিষ্য নিয়ে আর এদেশ ওদেশ ঘুরে বেড়াতেন। তো একটা দেশে গিয়ে দেখছেন খুব সস্তা, 1 টাকায় রসগোল্লা, 1 পয়সায় রসগোল্লা পাওয়া যায়, যা কিনবে 1 পয়সা, মুড়ি মুরকি দই রসগোল্লা। তো সেই ছেলেটা বলে, ছোকরা সাধু বাবা আপনার সঙ্গে ঘুরে লাভ নেই, আমি এখানেই থাকবো, এখানে সব সস্তায় পাওয়া যায়। বলে দেখ ভাই, সস্তায় পেলে কি হবে, রসগোল্লার ভান্ডার হলে কি হবে, লক্ষ্মীর ভান্ডার হলে কি হবে, যদি ন্যায় না থাকে তাহলে তুই কিন্তু বিপদে পড়বি। বলো কুছ পরোয়া নেই, খেয়ে মোটা তো হবো, খাবো তো। এ বলছে না কেউ তো, নাও খাও যত পাও। তারপরে যাই হোক, তো আমি আর গল্পটা ছোট করছি। একটা ঘরে যে হেলে পড়ছে না কলকাতায় সব, তো একটা ঘর এরকম হেলে পড়েছে, ভেঙে পড়েছে। একটা চোর চুরি করতে গিয়েছিল, শীত কাটছিল, তার মাথায় পড়েছে, সে মরে গেছে। তো বিচার বসেছে যে চোরের হত্যা হয়েছে, তাহলে একটা কাউকে শাস্তি দিতে হবে। তারপরে তদন্ত করে দেখলো, এ বলে ও চোর, ও বলে ও চোর, ও বলে ও চোর, এই যে আমাদের এখানে যা হয় আর কি। তদন্ত করে কি পাওয়া যাচ্ছে না। তখন শেষকালে বেচারা বললো, ওই যে জল ঢেলেছিল সিমেন্ট বালিতে, আর বৃষ্টি হয় না, বর্ষক আগে জল নিয়ে আসতো ভারী, বললো ওই ভারী বেটাকে ধরো, ও জল ঠিক দেয়নি বলে এই বিল্ডিংটা হেলে পড়েছে, সবচেয়ে গরিব মানুষ। তখন ওকে ধরেছে। তো বেচারা বলছে, হুজুর আমি এত দুর্বল মানুষ, রোগা পটকা, আমাকে যদি ফাঁসি দেন তাহলে দড়িটা তো নিচে ঝুলবেও না আমার ওজনে, তাহলে আপনি বরঞ্চ একটা মোটা তাজা লোককে দিন, তাহলে বরঞ্চ ফাঁসি হবে। তখন বললো সবচেয়ে মোটা লোককে ডেকে নিয়ে এসো। বলছে নেয় নেই। তখন ওই ছোকরাটা রসগোল্লা খেয়ে 1 পয়সা তো অনেক বেশি ঢোল হয়ে গিয়েছিল, তাকে ডেকে নিয়ে এসে বলছে ফাঁসি দেওয়া হবে। মানে কোনো বিচারের ব্যবস্থা নেই। রাজা চেয়েছে ফাঁসি হোক, একটা ফাঁসি হবে। এইবার সাধু বাবা তো সাধু বাবা, এই এখনকার মতো ফাঁকিবাজি নয়, আগেকার সাধু। সে ছুটে চলে এসছে, তার শিষ্যকে ভাষা দিচ্ছে, বলে হুজুর হুজুর দেবেন না দেবেন না। বলে কেন? বলে এখন যাকে আমি গণনা করে দেখেছি, এই মুহূর্তে যদি কারোর ফাঁসি হয় সে সোজা একেবারে স্বর্গে চলে যাবে, এই জন্য আপনি ওকে দেবেন না, আমাকে দিন। রাজা বলে, আমি এখানে বসে আছি আর তুমি স্বর্গে যাবে, যদি ফাঁসি দিতে হয় তাহলে আমাকেই দিতে হবে। বলে রাজা নিজের ফাঁসিতে গেল। তাহলে সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে কি হবে বলুন? ফাঁসি যদি দিতে হয় কাকে দিতে হবে? আমি কিন্তু বলছি না, নিয়ম মেনে, নাহলে কালকে কাগজে লিখে দেবে, খবরের কাগজে লিখে দেবে যে মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছে। আরে মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছে আর মুখ্যমন্ত্রীর ফাঁসি চাইছে, তার তফাৎটা কি? একটা র, তাই তো? হ্যাঁ, समझदारों के लिए सारा काफी है। আজকের আমাদের লুট, আজকের ঝুট, আজকে যত অশান্তি, তার মূল কারণ খুঁজতে হবে। যেমন আমরা সিবিআই কে বলছি, আরজি করের মূল কাণ্ড তদন্ত করে খুঁজতে হবে, রাজ্যের মানুষকেও খুঁজতে হবে। জমিয়তুল উলামা হিন্দ, জামাতে ইসলামী, আরএসএস, মাওবাদী, এসইউসি, সব রকমের নকশাল, এমনকি কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব এক কাট্টা হয়েছিল না নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ে, আর বলেছিল লাল হটাও। আমরা সেদিনও বলেছিলাম, আমরা কি চেয়েছিলাম? 1 ফসলি জমিকে 2 ফসলি 3 ফসলি করেছি, কিন্তু তারপরে কৃষকের সব ছেলে মেয়েদের কাজ হবে না। তাহলে স্কুলের প্রসার হয়েছে, যেখানে প্রাথমিক বিদ্যালয় ছিল না সেখানে প্রাথমিক স্কুল হলো, যেখানে প্রাথমিক ছিল মাধ্যমিক হলো, যেখানে মাধ্যমিক ছিল উচ্চ মাধ্যমিক হলো, যেখানে কোনোদিন কলেজ ছিল না কলেজ হলো, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, আইন কলেজ, আর্ট কলেজ, শিক্ষার প্রসার হলো। সেই ছেলেমেয়েরা কাজ পাবে, তার জন্য কলকারখানা করতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন আমাদের বাংলার ঘরের ছেলে মেয়েদের মেধা, বুদ্ধি, তাগত, শক্তি এই বাংলাকে করতে লাগুক। আমাদের ছেলে মেয়েরা পরিযায়ী হয়ে যাবে আর অন্য জায়গা থেকে লাশ আসবে, আমরা চাইনি। অপরাধী করলাম, অপরাধ করলাম, আজকে দাঁড়িয়ে রাজ্যে কোনো কাজ নেই, শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে, মোকদ্দমা চলছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এ বলছে ওর দোষ, বলছে তোর দোষ, কিন্তু দুর্নীতি তো হয়েছে, চুরি তো হয়েছে,
যারা যোগ্য ছেলে মেয়ে বাইরে আছে, তারা শিক্ষা পেয়েছে কিন্তু চাকরি পায়নি, তার জন্য লড়াই লড়তে হবে। কৃষক ফসলের দাম পাচ্ছে না, সার পাচ্ছে না, সার নিয়ে কালোবাজারি হচ্ছে, ক্ষেত মজুর দিন মজুর তার মজুরি নেই। এই সব লড়াই লড়ার জন্য সিপিআইএম কে মজবুত করতে হবে। সিপিআইএম মজবুত হলে এই যে হিন্দু মুসলমান শুনছেন, এই বাংলাদেশের ঘটনা নিয়ে বলুন, সম্বলের ঘটনা নিয়ে বলুন, কত আলোচনা হচ্ছে। চায়ের দোকানে, রাস্তায় ঘাটে সারাদিন খালি হিন্দু মুসলমান হচ্ছে। আরে হিন্দু ঘরের ছেলে চাকরি নেই, মুসলমান ঘরের ছেলেও চাকরি নেই। স্কুলগুলো যখন বন্ধ হচ্ছে তখন মাদ্রাসাও বন্ধ হচ্ছে। শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে, মাদ্রাসা বোর্ডও করেছে, আর স্কুল সার্ভিস কমিশনও করেছে। তাহলে তার বিরুদ্ধে লড়তে হলে এক কাটকা হয়ে লড়তে হবে। পাঁশকুড়ার মানুষের কাছে আবেদন, পূর্ব মেদিনীপুরের মানুষের কাছে আবেদন, এই তৃণমূল প্রথম জেলা পরিষদ পেয়েছিল এই জেলায়। এখানকার মানুষ মনে করেছিলেন একেবারে জেলিধান জেলিতে কারখানা হয়ে যাবে, জাহাজ নির্মাণ কারখানা হয়ে যাবে, নয়াচলে নতুন সব কলকারখানা হয়ে যাবে। কিচ্ছু হয়নি। আর যদি করতে হয় তাহলে গড়ার শক্তি লাগে। এই বাংলার বুকে লাল ঝান্ডা বামপন্থী হচ্ছে গড়ার শক্তি। আমরা তিল তিল করে বাংলাকে গড়েছি। এই বাংলাকে সর্বনাশ থেকে বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। আর তার পাশে তখন গণতান্ত্রিক শক্তি, যারা বিজেপি তৃণমূল বিরোধী শক্তি, সবাইকে আমরা এক কাটটা করবো। আর সেই লড়ার শপথ নেওয়া হবে পূর্ব মেদিনীপুরের মানুষের দাবি নিয়ে। আগামী দিনে জেলা আমাদের পার্টি কিভাবে লড়াই করবে তার সিদ্ধান্ত হবে। সে কাজ যারা ডেলিগেট এসছেন তারা করবেন। আর তার ভিত্তিতে আগামী দিনে আমাদের জয়যাত্রার সূচনা হবে। আপনারা সে কাজে সাহায্য করেছেন, আগামী দিনেও করবেন। লড়াই হবে, জোরদার লড়াই হবে। সে লড়াই আপনারা সবাই সাথ দেবেন।